আজকে আমি ইন্ডিয়াতে দেখা করতে যাব আমার দিদা, মানে আমার মার মা, তার হলো বড় বোনের সাথে। আর আমার এই একটা মাত্র রিলেটিভই আছে যে নাকি আমার একটু কাছে থাকে, আর বাকি যারা আছে সবাই অনেক দূরে দূরে থাকে। কিন্তু কাছে থাকা সত্ত্বেও আমার বিয়ে 4.5 বছর হয়ে যাচ্ছে, বাট আমি এখন পর্যন্ত এই মামার বাড়িতে যাইনি। একটা সময় ছিল, তাও ধরে নাও 1960 এরকম টাইমের দিকে, যেই সব মেয়েদের ইন্ডিয়াতে বিয়ে হয়েছে তাদের সাথে অনেক বছর ধরে পরিবারের সম্পর্ক মোটামুটি বিচ্ছিন্নর মতোই। বিশেষ করে 71-এর যুদ্ধের পর দেখা যেত যে কেউ কারো সেরকম খোঁজ খবরও পেত না, আর যোগাযোগটাও তখন ভালো মতো হতে পারতো না। আমার দিদার এই বোনেরও বিয়ে হয়েছে 1960-র দিকে। তো আমি না ছোটবেলা থেকে ভাবতাম যে আমার দিদারা 6 বোন। আমি ছোট থেকেই দেখেছি আমার মা আর তার মাসিদের মধ্যে সম্পর্ক বন্ডিং খুবই ভালো ছিল, আর তাদের মধ্যে যাতায়াতও খুব হতো। তাই আমি দিদার যে বাকি 5টা বোন ছিল তাদের সবাইকেই খুব ভালো মতো চিনতাম। যেহেতু এই দিদাকে আমি ছোট থেকে দেখিনি, তাই আমি সবসময় ভাবতাম আমার দিদারা 6 বোনই ছিল। পরে 2005 সালে এই দিদা যখন বাংলাদেশে যায়, তখন জানতে পারলাম আমার দিদারা 7 বোন। আমি, বাবা আর তোমাদের দাদা আজকে যেহেতু উইকেন্ড ছিল, যার জন্য আমরা সবাই মিলে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। দিদার শরীরটা নাকি খুব খারাপ, অনেকদিন ধরেই অসুস্থ। তো ভাবলাম দিদাকে একবার দেখে আসি। আর রায়গঞ্জের এই মামা মামির সাথে আমাদের ভালো সম্পর্ক হয়েছে আমাদের আশীর্বাদ থেকে। প্রথমবার যখন মা আর বাবু আমার শ্বশুর বাড়ি দেখতে আসছিল, তখন এই মামা মামির সাথে আসছিল। আর মামা মামি না খুব ভালো মনের মানুষও যেমন, আর খুবই না আন্তরিক। এই যে প্রথমবার তাদের সাথে মিশেছি, আমার মনেই হয়নি যে এত বছর তাদেরকে আমি চিনতামই না। এদিকে দেখো, সময়ের সাথে সাথে প্রায়োরিটিটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। আগে এইখানে যার হাতের প্রায়োরিটি ছিল, এখন তার পরিবর্তে নতুন জেনারেশন চলে এসেছে। আসলে দিন যেরকম যায়, মনে হয় কি একটা সন্তান হওয়ার পর প্রায়োরিটিটা অন্যরকম হয়ে যায়। তখন আমাদের প্রত্যেকটা মুহূর্ত ঘিরে আমাদের সন্তানরাই থাকে। আর আজকে না বাইরের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। ফাঁকা রাস্তা, দুপাশ দিয়ে সুন্দর সুন্দর গাছপালা, আর এত সুন্দর সোনালি রোদ ছিল, গাড়িতে যেতেই খুব ভালো লাগছিল। আর এই হালকা শীতের মধ্যে রোদের ছোঁয়াটা যখন শরীরে লাগছিল না, আরো বেশি ভালো লাগছিল। তো তারপর আমরা চলে আসলাম মিষ্টি নিতে। তো এইদিকে যেহেতু মামা মামি সবাই হলো সুগার কম খায়, তার জন্য আমি ওনাকে বলেছি যে যেই সব মিষ্টিতে মানে একদম সুগারের পরিমাণ খুবই কম আছে সেগুলোই দিবেন। আর তার সাথে ছানার পায়েসও নিয়েছিলাম। আর গরম গরম মিষ্টি দেখে না আমাদেরও লোভ লাগছিল। তো আমি আর তোমার দাদা মিলে 2টা মিষ্টি এখানে খেয়েও নিয়েছি। এই মিষ্টির দোকানটা কালিয়াগঞ্জ ঢোকার একটু আগেই পড়ে। তো আমরা যতবারই এই রোড দিয়ে যাই না কেন, এইখানে একটা তোমার টক দই পাওয়া যায়, একদম হালকা মিষ্টির হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমরা সবসময় এটা বাড়ির জন্য নিয়ে যাই। আর একটা কথা বলি, আমাদের এই জেনারেশনে আমরা ইন্টারনেট ফেসবুককে কতই না বকাবকি করি, এবং অনেকেই বলে আমাদের জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে। তো এই ইন্টারনেটের কারণে আমাদের হারিয়ে যাওয়া সব রিলেটিভদের আমরা খুঁজে পেয়েছি, এবং তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে সম্পর্কটা আরো ভালো করতে পারছি। আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গিয়েছে। এসেই হলো আমি আগে বাবাকে খাইয়ে দিয়েছি, তারপর এইদিকে আমরা সবাই একসাথে খেতে বসেছি। আর মামি আজকে অনেক কিছু রান্না করেছিল। ইলিশ মাছ, পাট ভাজা, তারপর বাসন্তী পোলাও, তারপর চিংড়ি মাছ, কাতলা মাছ, মাংস, স্যালাড, অনেক কিছু। আর এইটা হলো মামির ঠাকুর ঘর। মামিদের বাড়িটা না খুবই সুন্দর দেখতে, অনেক খোলামেলা। তো আমার ছেলে এখানে এসে খুব আনন্দ করেছে। আর এইদিকে দেখো, মামির ডগিটাকে এত কিউট এত কিউট, আমরা তো কখনো টাইসনকে চড়িয়েও ধরতে পারি না, আর ওকে ধরে কি যে করেছি। আর আমার ছেলে টাইসনকে দেখে ভয় পায় না, আর ওকে দেখে ভয়ে দেখো খাটের উপরে উঠে বসে আছে, মানে খাট থেকে নামছেই না। হঠাৎ করে ও সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছিল। আমরা আসার আগেই না ওকে মামি ঘরের মধ্যে আটকে রেখেছিল, কারণ ও দৌড়াদৌড়ি করবে, বাবা যদি আবার ভয় পায়। তো আমরা খাওয়া দাওয়া করার পর মামিকে যখন বললাম ওকে একটু ছেড়ে দাও, তো মামি ওকে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখো না, মামি বলছে কি, ও বুঝতে পেরেছে যে তোমরা ভালোবাসো ওদেরকে, কারণ তোমাদের বাসায়ও তো একজন আছে, যার জন্য ও তোমাদের সাথে একদম মিশে গিয়েছে। এই তো ওর সাথে একটু খেলাধুলা করে তোমার দাদা হলো রায়গঞ্জে ওর এক বন্ধুর বাড়ি আছে, ওইখানে যাবে। আর আমি হলো
দিদার সাথে দেখা করতে যাব। আর আমার দিদা অধীর আগ্রহে বসে আছে কখন তার বোনের সাথে গল্প করতে পারবে। আমার দিদাও অসুস্থ, তো 2-3 মাস হলো দিদা ময়মনসিংহে আছে। আর দিদা যখন শুনতে পেরেছে আজকে আমি রায়গঞ্জ আসবো, সে তার বোনের সাথে কথা বলতে পারবে অনেক বছর পর, আমার দিদা খুব খুশি ছিল। জন্ম থেকে তুমি যে বোনদের আগলে বড় হয়েছো, একটা সময় পর সেই বোনদের সাথে তোমার যোগাযোগ থাকবে না, যোগাযোগ করতে পারবে না। কেমন লাগে বিষয়টা, তাই না? আমাকে যদি কেউ বলে যে আমি আমার বাবা মা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবো না, আমার মনে হয় কি সেইখানে আমার দমটা বন্ধ হয়ে যাবে। দিদি দিদি দিদার শরীরটা খুবই খারাপ ছিল। তো আমার দিদা যতবারই ডাকছিল না কেন সে অন্যমনস্ক হয়ে আসছিল। আসলে ওনার মাথার যে নার্ভগুলো আছে ওগুলো অনেকগুলোই শুকিয়ে গিয়েছে। তাই ঠিকঠাক মতো সবাইকে এখন চিনতেও পারছে না, আর ঠিকঠাক মতো কথাও বলে না, অন্যমনস্ক হয়ে থাকে সব সময়। দিদা যতই কথা বলার চেষ্টা করছিল না কেন, এই রায়গঞ্জে দিদা বারবার আমার ছেলে কি করছে ওগুলা দেখছিল, আমার মুখের দিকে তাকিয়েছিল, বাট ফোনের দিকে একবারও তাকাচ্ছিল না। একটা বয়সের পর সবকিছুই কেমন চেঞ্জ হয়ে যায়, তাই না? ছোট থেকে এই 15 বছর পর্যন্ত যে বোনগুলা একসাথে বড় হয়েছে, খেলাধুলা করছে, খাওয়া দাওয়া করেছে, সবকিছুই করেছে, তারপর বিয়ে হওয়ার পর যার যার জীবনে ঢুকে গিয়েছে। আর যখন এখন যোগাযোগ করার সময় এসেছে, তখন দেখা যাচ্ছে সবাই অসুস্থতায় ভুগছে, কেউ কারোর সাথে ঠিকঠাক মতো কথাই বলতে পারে না। আগের দিনে তো 14-15 বছর বয়সী সবার বিয়ে হয়ে যেত। তো আমার দিদার এই একটা বোনেরই ইন্ডিয়াতে বিয়ে হয়েছিল, বাকি সবার বাংলাদেশে বিয়ে হয়েছে। আর হ্যাঁ, আমার নিজের পিসিরও কিন্তু ইন্ডিয়াতেই বিয়ে হয়েছে। আর সেটা হলো 1965-এ ইন্ডিয়াতে নাকি একটা মাইগ্রেশনের সিস্টেম চালু করেছিল। মানে ইন্ডিয়ান কেউ যদি বাংলাদেশের কারো ভরণ পোষণের দায়িত্ব নেয়, তাহলে সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসতে পারবে। সেই সিস্টেমের মাধ্যমে আমার পিসি ইন্ডিয়ায় আসছিল, আর তারপর এখানেই তার বিয়ে হয়েছে। আমাদের বাড়িতে পাকিস্তানি আমলের পাসপোর্ট থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে নতুন পাসপোর্ট সবগুলোই ছিল। তো গত বছর আমি বাড়িঘর গুছাতে যেয়ে দেখলাম রেড কালার একটা পাসপোর্ট। তখন বাবু বলল এটা 71-এর পরে বানানো হয়েছিল, যখন তারা ইন্ডিয়াতে যাতায়াত করতো। যেহেতু পিসির বিয়ে হয়েছিল, তো আমার দিদা বাবু তারা প্রায় সময় ইন্ডিয়াতে আসতো পিসিকে দেখতে। দুই দিদার কথা বলানোর পর না আমার খুব ভালো লাগছিল, কারণ আমার দিদা খুব খুশি ছিল এত বছর পর তার বোনকে দেখতে পেয়ে। আর এদিকে আমি একটু মামির ছাদটাও ঘুরে আসলাম, এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল ছাদের মধ্যে, আমার খুব ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এইখানেই শেষ করি। আজকের রাতটা আমরা রায়গঞ্জেই থাকবো, কালকে সকালেই আমরা বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিব। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো। আর দেখো না ও কি দুষ্টামিটাই করছে মামির সাথে।